উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া 50 বছরের পুরনো ফেরি শাহ আমানত। ডুবে যাওয়া 17টি যানবাহনের মধ্যে তোলা গেছে মাত্র 4টি। আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাঁতরে এপার উঠেছে। যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। 2000 টনের ফেরি উদ্ধারে 60 টনের জাহাজ হামজা। 96 থেকে 35 বছর আগে কেনা ফেরি দিয়ে চলছে পারাপার। ফেরিগুলো কাছে ঝালাই ঝুলা করে সব ঝালাই আছে, কাজ করানো ফেরি এগুলো। এই ফেরিগুলার কোনো মেরামত না করার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। যে ফেরিগুলো চলে আপনি ঠিকই বলেছেন, মানে কয়েকটা ফেরি খুবই পুরাতন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের সম্মান রক্ষার্থে সচেতন থাকতে হবে প্রতিটি সেনা সদস্যকে। 10টি ইউনিটকে পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী, বললেন বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। 14 নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু জানালেন শিক্ষামন্ত্রী। 1 মাসের মধ্যে ফল ঘোষণা। 8 থেকে 30 নভেম্বর পর্যন্ত বন্ধ কোচিং। এবং বারবার বাংলাদেশ বিমানের ফ্লাইটেই মিলছে স্বর্ণ। কয়েক স্তরের নিরাপত্তার পরও এমন ঘটনায় উঠছে প্রশ্ন। দায় এড়াতে পারে না বিমান, বলছেন গোয়েন্দারা। এখনো উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া 50 বছরের পুরনো ফেরি শাহ আমানত। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 14টি ট্রাক ও 3টি কাভার্ড ভ্যান নিয়ে 5 নম্বর ঘাটে সকাল 9টার দিকে একপাশে কাত হয়ে ডুবে যায় ফেরিটি। এখন পর্যন্ত পানির নিচ থেকে মাত্র 4টি ট্রাক তোলা গেছে। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 2000 টনের ফেরিটি উদ্ধারে কাজ করছে 60 টনের BIWT এর উদ্ধারকারী জাহাজ হামজা। মুন্সিগঞ্জ থেকে পাঠানো হয়েছে প্রত্যয়। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলী ও রাশেদ লিমনের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। তবুও শেষ রক্ষা হলো না শাহ আমানত ফেরির। ইঞ্জিনের ত্রুটিতে পানি প্রবেশ করায় দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি করে ঘাটে লাগানো ফেরি আমানত শাহ চোখের নিমিষেই ডুবে যায়। নোঙর ফেলেও আটকানো যায়নি। এ সময় ফেরিটি থেকে লোড কমানোর চেষ্টা করা হলে পন্টুনের ধাক্কায় 2টি ট্রাক পড়ে যায়। প্রাণ বাঁচাতে যাত্রীরা যে যার মতো লাফিয়ে পড়েন পানিতে। 2টা গাড়ি সামনে পার হয়েছে, হওয়ার পর আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাঁতরে এপার উঠেছে। উঠে তারপরে অন্যের মোবাইল দিয়ে আমার ছেলেকে ফোন দিয়েছে যে আমি বেঁচে গিয়েছি জানেন। মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে 17টি যানবাহন নিয়ে তলিয়ে যায় শাহ আমানত ফেরি। ডুবন্ত 2000 টনের ফেরিটিকে মাত্র 60 টনের উদ্ধারকারী জাহাজ হামজাকে দিয়ে উদ্ধার চালায় BIWTA। ঘন্টার পর ঘন্টা পার হলেও ফেরি উদ্ধারে অগ্রগতি হয়নি। তবে সন্ধ্যা পর্যন্ত 4টি ট্রাক ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও 5টি কাভার্ড ভ্যান চিহ্নিত করা হয়েছে। এখানে মোট 17টি ট্রাক ছিল আর বেশ কিছু যাত্রী ছিল। তো যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে যে কয়টি ট্রাক আছে এগুলো হামজা এবং আমাদের সহযোগিতায় এই প্রত্যেকটাকে আমরা তোলার চেষ্টা করব উপরে, এবং শেষ পর্যন্ত দেখব এখানে কোনো ধরনের লাইভ ভিকটিম বা ডেড ভিকটিম আছে কিনা। এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলবে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বান করে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে 4 সদস্য বিশিষ্ট। এরা 5 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। প্রায় 50 বছর ধরে এ রুটে চলাচল করছে শাহ আমানত ফেরিটি। মেয়াদ উত্তীর্ণ ফেরিটি জোড়াতালি দিয়েই চলে। সময় সংবাদ, মানিকগঞ্জ। পদ্মা নদী সহ দেশের বিভিন্ন নৌপথে চলাচলকারী 53টি ফেরির মধ্যে বেশিরভাগই দিনেই ফিটনেস। সবচেয়ে নতুন ফেরিটিও কেনা হয়েছে 35 বছর আগে। প্রায় 100 বছরের পুরনো ফেরিও আছে, যেগুলোর মেয়াদও এরই মধ্যে শেষ হয়েছে। তবু জোড়াতালি দিয়ে ঝুঁকি নিয়ে চলছে পারাপার। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। ব্যস্ততম এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন পদ্মা নদী পার হয়।
এই নৌরুটে মোট ফেরির সংখ্যা 18 হলেও চলাচল উপযোগী 15 থেকে 16টি। বাকি যে ফেরি আছে তার বেশিরভাগই বিকল অবস্থায় পাটুরিয়া ঘাটের ডকইয়ার্ডে মেরামতের জন্য পড়ে থাকে। এই ফেরির সবকটি কেনা 96 থেকে 35 বছর আগে। জানমালের নিরাপত্তায় নতুন ফেরি সংযোজনের দাবি এই রুটে নিয়মিত চলাচলকারীদের। ফেরিগুলো কাছে ঝালাই ঝুলা করে সব ঝালাই আছে, কাজ করানো ফেরি এগুলো পল্টন ভালো না, তারপরে লেগেছে ফেরি লেগেছে ইঞ্জিন ভালো না। এই ফেরিগুলার কোনো মেরামত না করার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। এগুলো আসলে সব নষ্ট, ভাঙাচোরা। সম্পূর্ণ ফেরিগুলো বদলায় নতুন নতুন ফেরি দিলে পারে মানুষজন যাতায়াত করা পারবো এবং নিরাপদে চলতে পারবো। বিআইডব্লিউটিসির দাবি, ফিটনেসবিহীন জরাজীর্ণ এই ফেরিগুলো চালানো হচ্ছে জনসেবার কথা চিন্তা করে। কয়েকটা ফেরি খুবই পুরাতন, তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ফেরির অবস্থা দেখে আমাদের একটা প্রকল্প নিয়েছেন 35 জলযানে। আমরা ওসিডি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা 12টা ফেরি পেয়ে যাব। পুরাতন ফেরিগুলো আমরা ইঞ্জিন ওভারহোলিং করি আর রিবিল্ডিং করে আমরা আমাদের ডকইয়ার্ড রয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার বিভিন্ন যানবাহন পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। যারা বাংলাদেশ চায় না, আসন্ন নির্বাচন সামনে রেখে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় কথা বলেন তিনি। যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। যারা বাংলাদেশ চায়নি একত্তরে, সেই সাম্প্রদায়িক অপশক্তি আজকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে। তারা আবারও ককটেল আর পেট্রোল বোমার ব্যবহার নিয়ে ভাবছে, ছক কাটছে, নীল নকশা করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। নির্বাচনের মাঠ খালি করতেই সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় বিএনপির নেতা কর্মীদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন নেতারা। আগামী নির্বাচন নিয়ে দলটি ভাবছে না জানিয়ে তারা বলছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাবেন না তারা। বুধবার আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের নেতারা। জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে সাম্প্রদায়িক সহিংসতার মধ্য দিয়ে সুবিধা আদায়ের ষড়যন্ত্র করছে ক্ষমতাসীনরা। বাংলাদেশের নির্বাচন আসতেছে, সেই নির্বাচনকেও একটা প্রভাব ফেলায় এই ঘটনা সৃষ্টির মাধ্যমে। এটা মোটেই সাম্প্রদায়িক দাঙ্গা নয়, বাংলাদেশের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে এই দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে, বিএনপি কর্মীদের জড়ানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতেই নির্বাচনের আগে বিরোধী পক্ষকে রাজনীতি থেকে দূরে রাখতে ক্ষমতাসীনরা চক্রান্ত করছে। 2018-তে দেখেছেন আপনারা যে নির্বাচনের 7-8-10 দিন আগে থেকে বিএনপির সকল নেতাগুলোকে গ্রেফতার করে মাঠ একদম খালি করে ফেলা হলো এবং আগের দিন রাতে ভোট করে নিয়ে যাওয়া হলো। এবার তার আগে থেকে এই যে মামলাগুলো দিচ্ছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে আমাদের মামলা আছে, আমাদের মামলাগুলো তারা শেষ করে ফেলতে, তারা তালিকা তৈরি করেছে সরকারের। এবার আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না। আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে এবং যাওয়ার পরে পদত্যাগ করে চলে যাওয়ার পরে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। সাম্প্রদায়িক হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা সংবিধানে আছে, বিদেশিদের হস্তক্ষেপের কিছু নেই, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে অংশ নিয়ে তিনি বলেন, যারা যুক্তরাজ্যে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করার সুযোগ রয়েছে। এছাড়া লন্ডনে মামলা করলে দণ্ডপ্রাপ্তদেরও ফেরত আনা যাবে বলেও জানান তিনি। হাতে সময় আছে এখনো 2.25 বছর, তবু মাঝে মাঝে আলোচনায় উঠে আসছে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। বড় দুই দলের বিভিন্ন সময়ের মন্তব্য, বৈঠক সমাবেশে উঠে আসে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি। তবে কেমন হবে আসছে নির্বাচন তা নিয়ে জল্পনা কল্পনাও কম নয়।
বুধবার দুপুরে ডিক্যাপ টকে অংশ নেওয়া ব্রিটিশ হাইকমিশনারের প্রত্যাশা জানতে চাইলে কৌশলী উত্তর দেন তিনি। The Constitution of Bangladesh provides for free and fair elections. It's not for foreigners. একজন বিদেশি হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা সমীচীন নয়, তবে নির্বাচনটা কেমন হবে সে বিষয়ে এদেশের সংবিধানে বলা আছে। বন্ধু হিসেবে আমরা আশা করতে পারি একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে বসে সামাজিক মাধ্যমে অনেকেই দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে, তবে দ্বিপাক্ষিক চুক্তি না থাকায় তাদের বাংলাদেশের আইনের আওতায় আনা যায় না। এ বিষয়ে কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। যুক্তরাজ্যে বসে বাংলাদেশের কেউ সামাজিক মাধ্যমে গণতন্ত্রের জন্য হুমকি বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্য দিলে তা আমাদের আইনে তদন্ত করার সুযোগ রয়েছে। যে কোনো অপরাধীকে ফেরত পেতে হলে ব্রিটিশ কোর্টে মামলা করতে হবে। আদালতের নির্দেশেই কেবল তা সম্ভব। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ বিনিয়োগকারীরা উৎসাহী হচ্ছেন বলেও জানান হাইকমিশনার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়ের প্রায় 10 মাস পর 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার আগে আগামী 8 নভেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে সব কোচিং সেন্টার, আর ফল প্রকাশ করা হবে 1 মাসের মধ্যে। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ফলে গত প্রায় 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশের শিক্ষা ব্যবস্থা। এ অবস্থায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও প্রায় 10 মাস পর আগামী 14 নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 22,27,113 জন শিক্ষার্থী। এ উপলক্ষে বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারি চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী 8 নভেম্বর থেকে বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার। আগামী 8 নভেম্বর থেকে 25 নভেম্বর 2021 পর্যন্ত দেশের সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁসের চেষ্টার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালীন কেউ করোনা আক্রান্ত হলে পরীক্ষার্থী চাইলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পরীক্ষা নেয়ার ব্যবস্থার কথাও জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বারবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটেই ধরা পড়ে স্বর্ণের বার। 2-1 জনকে আটক করা গেলেও মূল হোতারা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলছে এর দায় এড়াতে পারে না বিমান। সানবির রূপলের রিপোর্ট। চলতি বছরের অক্টোবর মাসেই ঢাকা ও চট্টগ্রামের 2 বিমানবন্দর থেকে 3 বার শুল্ক গোয়েন্দারা স্বর্ণ উদ্ধার করে। আর গত 2.5 বছরে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়ে 414 কেজি। অন্যান্য সংস্থা মিলিয়ে 1000 কেজির বেশি। গোপন সংবাদের ভিত্তিতে এর বেশিরভাগই উদ্ধার হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক বলছেন, সুনির্দিষ্ট তথ্য থাকলেই অভিযান চালান তারা। আমরা গত এই যে 2-3টা সিজ করলাম, 3টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে রিপিটেডলি এই ঘটনাটা ঘটছে, তো কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। নৈতিকভাবে তারা কি কথা বলতে পারে যে আমাদের কোনো দায়িত্ব নাই? তথ্য বলছে একসময় স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হতো ঢাকা। বেশিরভাগ চালানি আসে দুবাই, সিঙ্গাপুর থেকে, চলে যায় ভারতে। আর তাই স্বর্ণ পাচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিমানবন্দর। কয়েক স্তরের নিরাপত্তা বলয় মোড়ানো বিমানবন্দর এলাকা। নিরাপত্তা ও নজরদারিতে কাজ করে 15টির বেশি সংস্থা। তবুও একের পর এক স্বর্ণের অবৈধ চালান আটকের ঘটনায় প্রশ্ন থেকে যায় নিরাপত্তা নিয়ে। যারা এই কাজগুলো করে তো তারা তো সবসময় স্ক্যানিংয়ে আসে না, তারা ওই রকম পথ খুঁজতে থাকে কখন কিভাবে বেরিয়ে যাওয়া যায়। শুধু ঢোকার সময়, বের হওয়ার সময় না, চারিদিকে কি নিরাপত্তা ব্যবস্থা আছে আপনি নিজে একটু বিচার বিশ্লেষণ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে স্ক্যানিং মেশিন ছাড়াও কোনো স্মাগলার বিভিন্নভাবে বিভিন্ন পথে বেরিয়ে যেতে পারে কিনা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিচারে নজির স্থাপন করতে না পারলে চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। সিকিউরিটিটা আরও টাইট হওয়া উচিত এবং যাদের যাদের সিকিউরিটি আছে
তাদেরকে দেখভাল করার জন্য আরেকটা সিকিউরিটি সিস্টেম বা সিসিটিভি বলেন বা যা তা থাকা উচিত। সিকিউরিটি সিস্টেমে কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। বিমানের কর্মকর্তা কর্মচারীদের ওপর কঠোর নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মাত্র 7 দিনের জন্য প্রায় 150 কোটি টাকা বেশি খরচ করে 4 লাখ ট্যাব কিনতে চায় পরিসংখ্যান ব্যুরো। তবে দ্বিতীয়বারের মতো ব্যুরোর এমন প্রস্তাব ফেরত পাঠিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আদমশুমারি থেকে নাম বদলে হয়েছে জনশুমারি ও গৃহগণনা। 7 দিনের একটা প্রকল্প, কিন্তু তার কেনাকাটা চলছে প্রায় 2 বছর ধরে। সমান তালে চলছে বিতর্কের ঝড়ও। এবার যার কেন্দ্রে প্রায় 4 লাখ ট্যাব কেনা নিয়ে পরিসংখ্যান ব্যুরোর অনড় অবস্থান। এরই প্রতিফলন দেখা গেল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। বিবিএস চায় 537 কোটি 12 লাখ টাকায় স্যামসাংয়ের ট্যাব কিনতে, অথচ এই দরপত্রে প্রায় 150 কোটি টাকা কম প্রস্তাব দিয়েছিল ওয়ালটন। ফলে ক্রয় কমিটির মন মতো না হওয়ায় প্রস্তাবটি 1 মাসের মাথায় ফেরত গেল দ্বিতীয়বার। তারা করতেছে, আমরা তো ইভ্যালুয়েশন কমিটি গিয়েছে, আমাদের টেকনিক্যাল কমিটি গেছে, তারা তো ওখানে প্রোডাক্টগুলো দেখে আসছে। বরং আপনার ওয়ালটনে যেতে গিয়েছিল তখন তারা কোনো প্রোডাক্ট দেখাতে পারে নাই। না, আপনি আইফোনের সাথে নিশ্চয়ই স্যামসাং তুলনা করবেন না। কিন্তু দ্বিতীয় সভায় মাত্র 11 কোটি 61 লাখ টাকা কমিয়ে প্রতিটি ট্যাবের দাম 13,598 টাকা নির্ধারণ করে প্রস্তাবটি কমিটিতে পাঠায় বিবিএস। যাতে সন্তুষ্ট না হওয়ায় সরকার বলছে সংশোধনী এনে প্রস্তাবটি আবারও পাঠাতে হবে পরবর্তী সভায়। আগামী সপ্তাহে আবার যখন আলোচনা হবে এবং একটা অ্যাপ্রুভালের পরে অথবা তখন আমরা বিস্তারিত আলোচনা করতে পারব। খরচ কমাতে গত 25 আগস্ট 1 ধাপ 2 খাম পদ্ধতিতে ক্রয় কমিটি পুনরায় দরপত্র আহ্বান করলে জমা পড়ে 3টি দরপত্র। এর আগেও অন্য এক প্রকল্পে 15,000 ট্যাব ক্রয়ে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ 14,985 টাকায় স্যামসাংয়ের ট্যাব কেনে বিবিএস। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও শুধু আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ায় গত 1.5 বছরে প্রতি কেজি পাম অয়েল 74 টাকা, সুপার সয়াবিনে 68 টাকা এবং সয়াবিনে 61 টাকা দাম বেড়েছে। শ্রমিক সংকটের কারণে রপ্তানিকারক দেশগুলোতে উৎপাদন কম হওয়ায় বুকিং রেট লাগামহীন বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত বছরের 1 এপ্রিল করোনা সংক্রমণের শুরুতে পাইকারি পর্যায়ে প্রতি মন সয়াবিন 3,300 টাকা, পাম অয়েল 2,400 টাকা এবং সুপার সয়াবিন 2,700 টাকা দরে বিক্রি হলো। 1.5 বছরে ভোজ্য তেলের দাম হয়েছে দ্বিগুণ। প্রকারভেদে প্রতি কেজি ভোজ্য তেলে 60 থেকে 75 টাকা পর্যন্ত বেড়েছে। পাম সয়াবিন সুপার প্রতি কেজি আজকে 1.5 বছরের মধ্যে করোনাতে এই পর্যন্ত প্রতি কেজি তেলের উপরে 60 টাকা ব্যবধান হয়ে কেজির উপর। তবে ব্যবসায়ীদের দাবি, ভোজ্য তেল উৎপাদনকারী ব্রাজিল সহ অন্যান্য দেশগুলোতে করোনার কারণে শ্রমিক সংকট ছিল মারাত্মক। এই কারণে উৎপাদন কম হয়, বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সে সাথে ডলারের মূল্য বৃদ্ধি তো রয়েছেই। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে যে পাম অয়েলটা আসে এটা আপনার ছিল 500 থেকে 550 ডলার, এখন হয়ে গেছে আপনার প্রায় 18-19 মাস পরে হয়ে গেছে এটা 1200 থেকে 1250 ডলার। এবং ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা থেকে যে ভোজ্য তেলটা আসে, সোয়াবিন তেলটা আসে, এটা ছিল আপনার আগে 600 ডলার, এখন প্রায় 1350 ডলার হয়ে গেছে। নানা অজুহাতে গত 1.5 বছর ধরে বাংলাদেশে ভোজ্য তেলের দাম লাগামহীন। সরকার একাধিকবার দর নির্ধারণ করেও দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না। সবশেষ চলতি বছরের 17 ফেব্রুয়ারি পাইকারি পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল 110 টাকা এবং পাম ও সুপার সয়াবিন 104 টাকা দর নির্ধারণ করেছিল। বাজার তদারকিতে শিথিলতার কারণে মধ্যস্বত্বভোগীরা দাম বাড়ানোর সুযোগ নিয়েছে বলে অভিযোগ ক্যাবের। চাহিদা অনুযায়ী কে কতটুকু আমদানি করছেন, কখন আমদানি করেছেন, কি মূল্য আমদানি করেছেন, সেটার একটা ডেটাবেস থাকা আপনার দরকার। আমদানিকারকদেরকে মনিটরিং করতে হবে এবং যারা প্রথম পর্যায়ে যারা আপনার সরবরাহকারী তাদেরকে মনিটরিং করতে হবে এবং আপনার যারা আপনার পাইকারি পর্যায়ে যারা কাজ করছেন তাদের মনিটরিং করতে হবে, এবং খুচরো পর্যায়ে মনিটরিং করতে হবে। বছরে বাংলাদেশে 22 থেকে 25 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।